চলতেছে। আরেকটা কথা হইলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন? যে জাতীয় পার্টি ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য বা স্বাধীনতার যে মূল স্পিরিট সেটাকে কেড়ে নেওয়ার সহায়তা করার জন্য, বা হাজার মানুষ মৃত্যুবরণের পিছনে তাদের দায় আছে, এই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন হইলো যে এটা আসলে সঠিক না। কারণ যদি তারা অন্যায় করে থাকে তাহলে বিচার হবে। আমাদের দেশে বিদ্যমান আইন আছে, আইনে বিচার হবে। দ্বিতীয় কথা হইলো, যেহেতু এই দেশটা গণতান্ত্রিক দেশ, এই দেশের জনগণই সবচেয়ে বড় বিচারক। যদি কেউ অন্যায় করে গণহত্যা করে, তাহলে তো জনগণেই তার বিচার করবে। আপনি দেখেন মুসলিম লীগের নামে একটা পাকিস্তানি সংগঠন ছিল, যেটা বাংলাদেশও আছে, এখনো আছে। এদেরকে কিন্তু জনগণ বিচার করেছে। ওরা 1971 সালে তারা ভূমিকা পালন করেছে, জনগণ বিচার করেছে। বিচার করার ফলে তারা এখন জাতিঘরে আছে, মাঠ পর্যায়ে নাই বা কোথাও তাদের সমর্থন নাই। এটা জনগণ বিচার করেছে। জাতীয় পার্টি যদি অন্যায় করে থাকে তাহলে জনগণ বিচার করবে। দেখেন, আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, আমার কথায় কথায় মাদ্রাসার উদাহরণ চলে আসে। আমাদের ধর্মে বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আগে নিজে সংশোধন হও, এরপর তাকে আরেকজনকে অ্যাডভাইস দাও। এখন আমি বলবো যে জামায়াত ইসলামের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এই যে কারণগুলো দেখাচ্ছে, এই কারণগুলো উত্থাপন করে নিষিদ্ধ করার এখতিয়ারই নেই। কারণ জামায়াত ইসলাম 1947 সালে এদেশের হাজার হাজার মানুষকে হত্যার পিছনে তারা ব্রিটিশকে ইন্ধন দিয়েছে, অতএব তারা সেই দোষে দোষী। এরপর 1971 সালে তারা পাকিস্তানের পক্ষ নিয়ে, জালিমদের পক্ষ নিয়ে মুসলিমদেরকে তারা নির্যাতন করার সহযোগিতা করেছে। তারাই ওই দোষের দুষ্ট। অতএব এরপরে তারা ওই দোষে দুষ্ট হওয়ার পরে একই গ্রাউন্ডসে আর একজনকে নিষিদ্ধ চাইতে পারে না। এটা একটা ইথিক্সের বিষয়। দ্বিতীয়ত আসে যে বিচার, জামায়াত ইসলাম যেটার জন্য এই আন্দোলন করছেন, বিচার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি বলবেন আর বিচার হয়ে যাবে, বিষয়টা তো তা না। এই বিচারটা নিয়ন্ত্রণ করছে কে? জামায়াত ইসলাম। যে প্রসিকিউশন আছে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন আছে, সবের তো জামায়াত ইসলাম। এবং জামায়াত ইসলামের পূর্বে যারা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যারা লয়ার ছিলেন, ওনারাই এটাকে এই মামলা পরিচালনা করছেন। সরকার শুধু বিচারক নিয়োগ দিয়েছেন, বিচারপতি নিয়োগ দিয়েছেন। তো এখন কথা হইলো যে এই বিচার ব্যবস্থা আপনি তো বললেই হবে না, অনেকগুলো ধাপ আছে। সেই ধাপগুলো যে আপনি ফুলফিল না করেন, তাহলে তো বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং এটা আমি মনে করি মানুষেরকে আয়াস করছে জামায়াত ইসলাম। কারণ নির্বাচন কমিশন বলে দিছে, যাদের নামে এই 5ই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, তারা নির্বাচন করতে পারবে না। তাহলে অলরেডি যারা অভিযুক্ত তারা নির্বাচন করতে পারবে না, তারা বিচার তো তাদের হয়ে গেছে, আর বাকি আনুষ্ঠানিক বিচার চলমান আছে। তো এটা কোনো ইস্যু হইতে পারে না। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু তারা বলে, অসত্য অনেক কিছু বলে। আমি ওই দিকে আজকাল যাবো না, কিন্তু এটা বিভ্রান্ত করছে। আর আপনার প্রশ্নটা হইল যে এই যে নির্বাচনটা পিছাচ্ছে, এই জন্য কে দায়ী, বা মানুষকে বিভ্রান্ত করছে এই জন্য কে দায়ী? এইটা তো আগাগোড়া জামায়াত ইসলাম দায়ী। আপনি যদি ইসলামের কথা বললে আপনি দেখেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে পিয়ার পদ্ধতি এটা কি সাপোর্ট করে কিনা? ইসলামের একটা মূল থিওরি হইল যে তোমার যে আমির,
তোমার যে নেতা তাকে অবশ্যই তুমি দেখবা, অবশ্যই জানবা যে তোমার নেতাটা কেমন। তখন আমি ভোট দিলাম একজন ভদ্রলোককে, আমার ভোটে নির্বাচিত হয়ে গেল এক অভদ্র লোক, এক দর্শক, এক খারাপ লোক। তাহলে আমার ভোটে যদি একজন খারাপ লোক, দুর্নীতিবাজ যদি নির্বাচিত হয়, এমপি হয়, তাহলে সেই জন্য আমি দায়ী। ইসলামিক ব্যাখ্যা যে তুমি যদি অন্যায়ের সহযোগী হও, তাহলে তুমি তার জন্য দায়ী হইবা, গুনাহগার হইবা। তাহলে আমি জানলাম না যে আমি আমার ভোটে একজন খারাপ লোক নির্বাচিত হইবে, আমি দায়ী হবো, আমি গুনাহগার হবো। এই পদ্ধতিটাকে আপনি চালু করতে চান? এই পদ্ধতিকে বাংলাদেশের মানুষ যারা ইসলামকে ভালোভাবে মানে তারা কি চাবে? একটা সম্পূর্ণ প্রশ্ন শুনেন, দুইটা কথা একটু আপনি একটু শুনেন। এক কথা বলছেন যে 1970 সালের যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যেই জামাতের ভূমিকা, একটা কথা বলছেন। আরেকটা কথা বলছেন যে এই জাতীয় পার্টির যে বিষয়। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আসলে ৭৭ সালের মুক্তিযুদ্ধে জামাতের ইসলামের ভূমিকা, গোলাম আজমের যে ভূমিকা, এই জন্যই জামাত আসলে অনেকটাই কি বলে বিভ্রান্তি পরিবেশে থাকে। এটা যেহেতু মীমাংসা ইস্যু, এই ইস্যু নিয়ে রাজনীতি করা তো আওয়ামী লীগের চরিত্র ছিল বা ধর্ম ছিল। তাহলে বিএনপি আসলে ওই আওয়ামী লীগের চরিত্র ধারণ করবে, এটা নিয়ে রাজনীতি করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, জনগণ, আপনার কথা অনুযায়ী বলতেছি, জনগণ যদি চায় জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, জাতীয় পার্টিকে ডিফেন্স করে কি, রক্ষা করা কি বিএনপির দায়িত্ব? কি বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়াইছে? মানে বিভিন্ন নেতা কর্মীরা একদম টপ লেভেলের নেতারা যেভাবে কথা বলতেছে, মনে হচ্ছে যে না, জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির একটা বিশাল দায়িত্ব। এটা 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 আসলে কেন হচ্ছে এইভাবে? বিএনপি তো নীরব থাকতে পারতো যে ভাই আমি নীরব আছি। থ্যাংক ইউ। দেখেন, মীমাংসিত ইস্যু এটা একটা সাধারণ টার্ম। মীমাংসিত ইস্যু বলতে কিছু নেই। দেখেন, আপনি আমার বাবাকে হত্যা করলেন, আমার মাকে ধর্ষণ করলেন, তারপর কেউ মাপ চাইলো, মাপও চাই না যদি অন্যায় করে থাকে, এটা মীমাংসিত ইস্যু হতে পারে না। দ্বিতীয় কথা হইলে, দেখেন, পাপ যখন প্রকাশ্য করা হয় তখন এর প্রভাব কিন্তু প্রকাশ্যে পড়ে। তো 1971 সালে জামাতের ভূমিকা ছিল সাংগঠনিক ভূমিকা। এটা কিন্তু অনেক বড় বিষয়, এটা কোনো মীমাংসিত ইস্যু না। যে এই যে 2024 সালের কথা বলেন, প্রায় 1,500 লোক মারা গেছে, একজন রাষ্ট্রপ্রধান বলে দিল যে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আমার ভাই মারা গেছে, মাফটা করবো আমি। এটা ইসলামের কথা? ইসলামের কথা হইলো কি, যার বংশের লোক, কাছের লোক মারা গিয়েছে, যার পরিবারের উপর জুলুম করা হয়েছে, সে একমাত্র মাফ করতে পারে, অন্য কেউ না। মীমাংসিত ইস্যু এটা আপনি এই জেনারেল ভাবে বলতে পারেন। অতএব এটা বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন আমরা এটা জানবো যে অমুকে অন্যায় করেছে, এটা আপনি বলতেই পারেন যে অন্যায়ের জন্য এখনো প্রকাশ্যে যারা লিডার পজিশনে ছিল, এই যে আমাদের একটা লিগ্যাল টার্ম আছে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যারা ছিল, ওনারা প্রত্যেকে প্রকাশ্যে যখন ক্ষমা চাবে, এবং এদেশের জনগণ যারা যে সমস্ত পরিবার ভিক্টিমাইজ হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করছে, ততক্ষণ পর্যন্ত এ কথা বলার এখতিয়ারই নাই। দ্বিতীয় কথা হইল, দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই। জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা বিএনপির দায় না। বিএনপি একটা আদর্শ বিশ্বাস করে, সেই আদর্শের ভিত্তি হইল যে সকলে তার অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। আর আমি মনে করি যারা গণতন্ত্র বিশ্বাস করে, কারণ জামাত ইসলামও তো গণতন্ত্রের কথা বিশ্বাস করে, বা ওনাদের এই সংবিধানে কথা লেখা আছে
ইসলামিক কথা বলা নাই, গণতান্ত্রিক লেখা আছে ধারা সেকশন 3 একেবারে স্পষ্ট। তো গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা তো নিষিদ্ধের বিশ্বাসটা করতে পারে না, কারণ গণতন্ত্রের মধ্যে নিষিদ্ধ বলতে কোনো শব্দ নেই, সকলেই অধিকার আছে। দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন একজন লোক দর্শন করে আসলো, দর্শন করতে গিয়ে সে আহত হলো, তাহলে কোনো ডাক্তারের কি কথা বলা উচিত হবে? আপনার তো এই ক্লিনিক আছে, ডাক্তারে কি কথা বলা উচিত হবে যে সে দর্শন করে আহত হয়েছে বলে তাকে চিকিৎসা দিব না? উচিত হবে না। ডাক্তারের উচিত হবে যে তাকে চিকিৎসা করা, তারপর তাকে বিচারের হাতে তুলে দেওয়া, বিচারেই তাকে সাজা দিবে। তো এখন তারা যদি অন্যায় করে থাকে আপনি জনগণের কাছে ছেড়ে দেন। জনগণের তো গণতন্ত্রের কথা, সকল ক্ষমতার উৎস, জনগণের সবচেয়ে বড় বিচারক, যে বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, জনতা তো বিচার করবে জাতীয় পার্টি দিয়ে। আপনি এই 2-4 জন আন্দোলন করলেন, আন্দোলন করে একটা প্রেশার ক্রিয়েট করে একটা সুন্দর পরিবেশে অসুন্দর করে দাও, নাই। জি, আপনাকে ধন্যবাদ। জুবাইর ভাই, যদি ওই ভাইয়ের যদি কোনো প্রশ্নের উত্তর দিতে চান অবশ্যই দিতে পারেন। আর আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সবাই। আমি একটা প্রশ্ন রাখি, এবং জামাতের যে রাজনৈতিক দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্ব কি আওয়ামী লীগের একটা সুযোগ তৈরি করতে পারে? রাজনৈতিক বিভাগটা কি আসলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য মানে একটা তৈরি করে দিবে? এটা আপনি মূল্যায়ন করেন, এবং যদি কামাল ভাই সাউন্ড সিস্টেম খুব খারাপ, তো প্রশ্ন বোঝা যায় না, আপনি রিপিট করুন। আচ্ছা, আমি আবার নেব। প্রশ্নটা করে ফেলি ভাই। প্রশ্নটা হলো যে বিএনপি এবং জামাতের মধ্যে যে এখন যে দৃশ্যমান যে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজন কি আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করার একটা পথ তৈরি করে দিচ্ছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। কামাল ভাই তো অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে আমি একটু ছোট করে যদি বলি নিষিদ্ধের ব্যাপারে। নিষিদ্ধের দাবিটা আসলে জামাতকে এককভাবে দোষারোপ করে কোনো লাভ নেই। এখানে মূলত অনেকগুলো দলের আছে, মানুষের আছে, সাপোর্ট আছে। নিষিদ্ধের কথাটা আসছে, এটা চলমান প্রক্রিয়া থাকবে, সরকার বিবেচনা করবে আসলে কি হবে না হবে। দ্বিতীয়ত, নিষিদ্ধটা এমন ভাবেই যদি আমরা অ্যাভয়েড করে থাকি তাহলে তো আমাদের আওয়ামী লীগকে আবার বাংলাদেশে স্বাগতম জানানো উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ঠিক হয় না, আসলে ভুল করে ফেলছি আমরা, হিসাবটা এরকম হয়। তাহলে আপনি কি স্বীকৃতি দিবেন এরকম যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করাটা ঠিক হয় নাই, বা তাদের কার্যক্রম বন্ধ করাটাও ঠিক হয় নাই, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত? তারা যেরকম ভাবে ফেসিবাদ করেছে ঠিক সেরকম ভাবে ফেসিবাদের একটি অংশ জাতীয় পার্টি করেছে বিধায় আমরা আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে। এটাও করার জন্য মানুষ দাবি করছে, চাচ্ছে, জনগণের দাবি সরকার মান নিবে কি নিবে না এটা পরের ব্যাপার। এবার আসেন জামাত ইসলামের কয়েকটা বিষয় ভাই বলেছেন। আসলে জামাত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে আপনি যদি শুরু থেকে শুরু করেন, যে আসলে যখন অধ্যাপক গোলাম আজম দেশে ফিরে আসলেন, উনি ফিরে আসার পরে নাগরিকত্ব সনদ পাওয়ার পরে ওনার যে ভাষণটা ছিল, সে ভাষণে আসলে কি ছিল, সেখানে তিনি কি বলেছিলেন? এরপরে আসেন হচ্ছে আওয়ামী লীগের আমলের অপরাধীদের তালিকা ওনারাই করলেন। করার পরে আওয়ামী লীগের সংখ্যা, বিএনপির সংখ্যা, আমি আসলে মানে বিস্তারিত বলতে যাচ্ছি না, জাস্ট আমি জিস্ট গুলো বলতেছি। বিএনপির সংখ্যা, জামাতের সংখ্যা আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছেন। তো সেই জায়গায়ও তো আপনি নিজেকে ধোয়া তুলসী পাতা বলার কোনো সুযোগ নেই। আপনি বিএনপিকে দোষমুক্ত বলবেন, আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শুধু বলবেন? সুযোগ তো নেই। ১০৩৭ জন, সংখ্যাটা কিন্তু কম না। জামাত ইসলামের সবচেয়ে নিম্নমানের সংখ্যা, মাত্র কয়েকটা সংখ্যা, যেটা 2 ডিজিট দিয়ে গুনতে হয়। আপনাদের তো হাজার পার হচ্ছে, শত শত পার হচ্ছে। এরপরে আসেন হলো জামাত ইসলামের তখনকার আন্দোলনটা আসলে কি ছিল। জামাত ইসলামী স্বাধীনতার সময়
যে আন্দোলনটা ছিল, আমি যদি এখন আরেকটু গোড়ার দিকে যাই, বড় রাজাকার তো তাহলে বলতে হয় শেখ মুজিবুর রহমানকে। সে কি স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল? 25শে মার্চ রাত্রে তাজউদ্দিন আহমেদ যখন একটা টেপ রেকর্ডার নিয়ে গেলেন, উনি তো টেপ রেকর্ডারে একটু সাধারণ ভয়েসও ওনাকে রেকর্ড করতে দেননি, বরং বলেছিলেন ধমক দিয়ে, তাজউদ্দিন তুমি আমাকে ফাঁসির রশিতে ঝোলাতে চাও? উনি সেজে গুজে আগেই ব্রিফকেস সবকিছু রেডি করে প্রস্তুত ছিলেন করাচিতে যাবেন। তাহলে আপনি কাকে বলবেন রাজাকার, কাকে বলবেন মুক্তিযোদ্ধা? যাকে বলতেছেন জাতির পিতা, যাকে বলতেছেন হচ্ছে যে মুক্তিযুদ্ধের প্রবর্তক, যিনি স্বাধীনতার স্থপতি, সেই মানুষটাকেও তো প্রশ্নবিদ্ধ অবস্থানে রয়েছে। এরপরে আসেন হচ্ছে জামাত ইসলামের অপরাধটা কি ছিল? সাংগঠনিক একটা সিদ্ধান্ত ছিল। কামাল ভাই নিজেই বলেছেন সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। সাংগঠনিক সিদ্ধান্তটা কি ছিল? আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম। অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা কি অপরাধ ছিল? আজকে চট্টগ্রাম আলাদা হওয়ার জন্য যদি চেষ্টা করে, বাংলাদেশের বাকি অংশ যদি চেষ্টা করে, আপনি যদি এখন চট্টগ্রামের পক্ষে থাকেন, আপনি রাজাকার হবেন। কারণ আপনি তো একটি দেশের মধ্যে স্বাভাবিকভাবে কি করতেছেন? যুদ্ধ করতেছেন। এই অবস্থায় এখন যদি আপনি এই দেশ অখণ্ডতা রক্ষা করতে পারেন, আপনি মুক্তিযোদ্ধা। আবার ওই দিক দিয়ে যখন তারা করবে, তখন তারা ওই পাশ থেকে মুক্তিযোদ্ধা। আবার চট্টগ্রামের কিছু মানুষ যদি বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করে, তখন তারা রাজাকার হয়ে যাবে। এই তো আজকে পাকিস্তান থাকলে যাদেরকে আপনি রাজাকার বলতেছেন, সেই মানুষগুলো তো এখন মুক্তিযুদ্ধ থাকতো অখণ্ডতার প্রশ্নে। সেটাই তো স্বাভাবিক। এরপরে আসেন হচ্ছে, আপনি বলেছেন জামাতে ইসলামের যে ভূমিকা, জামাত ইসলামের ভূমিকাটা সাধারণত এর বাইরে আর কিছু ছিল না। তারা বিশ্বাস করতো কি? তারা বিশ্বাস করতো যে আজকে পাকিস্তানের সাথে আছি, দুইটি মুসলিম দেশ, দুইটি এরিয়া, একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব। হ্যাঁ, এখানে কিছু বৈষম্য রয়েছে, যে বৈষম্যের জন্য আমরা 5ই আগস্টে যুদ্ধ করলাম। ওই 5ই আগস্টের পরে আমরা কি বৈষম্য থেকে এখনো মুক্ত হতে পারছি? যদি বৈষম্য থেকে মুক্ত হতামই, নতুন করে যদি আবার স্বাধীন হতামই, তাহলে তো 5ই আগস্টের পরে এই চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর টেম্পো স্ট্যান্ডকে দখল করার জায়গাটা আমাদের থাকার কথা ছিল না। আমরা এভাবে পৌঁছে যেতাম না, মানুষের কাছ থেকে এরকম তিরস্কৃত হতাম না। এটার বাস্তব প্রমাণ তো ডাকশো আছে, আরো দুটো আছে, হবে। আলটিমেটলি আমরা যদি নিজেদেরকে একটু আয়নায় নিজেদেরকে দাঁড় করাই, তাহলে দেখা যাবে যে আমার চেহারার মধ্যে কি পরিমাণ খুঁত আছে। আরেকজনের ভুল ধরা তো খুবই সহজ। এবার আসেন 1971 থেকে জামাতের ভূমিকা বাংলাদেশে কি করেছে। তারা প্রত্যেকটি জায়গায় সমান হারে, আমি শুরুতেই এই কথাটা বলেছি, দেশের জন্য কাজ করেছে। তারা কি স্বাধীনতাকে অস্বীকার করেছে? তারা কি এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে এদেশে রাজনীতি করেছে? তারা তো প্রতিবার বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসার উদারতা পেশ করেছে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জন্য রক্ত দিয়ে যাচ্ছে, সবগুলো জায়গায় সমান হারে। সুতরাং আপনি যদি শুধুমাত্র পিছনের দিকে তাকান, 54 বছরে আমার দেশ, আজকে দেখেন আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, খুব বেশি সময় নিয়ে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয় নাই। কাছাকাছি সময়ের ভিতরে তারাও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। কিন্তু আমরা তো আজকে সিঙ্গাপুরের মতো মাথা উঁচু করে পৃথিবীর সামনে দাঁড়াতে পারি না, মালয়েশিয়ার মতো তো আমরা দাঁড়াতে পারি না। কেন পারি না? এই আমরা শুধু পিছনে তাকাই। আরে ভাই, পিছনে তাকাইতে তাকাইতে আমার জীবন শেষ, আমাকে তো অলরেডি খেয়ে শেষ করে ফেলেছে। জামাত ইসলাম এই কথাটাই 71 বলেছিল, আর কোনো অপরাধ ছিল না তাদের। একটা কথাই বলেছিল যে আমরা এখন পাকিস্তানের সাথে আছি, তাদের বৈষম্য আমরা স্বীকার করছি, কষ্ট করছি, মেনে নিচ্ছি, কিন্তু তারপরে ইন্ডিয়া নামক দেশটার কাছে সারা জীবনের জন্য আমরা আমাদের নিজেদেরকে বিক্রি করে দেব। দেই নাই? আমার সীমান্ত দিয়েছি, আমার আমার সীমান্তের যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা দিয়েছি, আমার স্বাধীনতা দিয়েছি, আমার অধিকার দিয়েছি। আমার দেশের জন্য একটি সিদ্ধান্ত নিতে হলেও আমার দাদু বাবুদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হয়। আমার দেশটাকে তাদের আমরা সামনে এগোতে পারবো। সামনে আজকে 5ই আগস্ট আন্দোলন করে নতুন করে দেশের একটি দাঁড়ালো। এই জায়গায় আমরা পিছনের নিয়ে আর সামনে না আগাই, আমরা কিন্তু আবার ওই 1971-এর মধ্যে পড়ে থাকতে হবে। এবং সামনের দিনে আমাদেরকে লাথি গুতা দেওয়ার জন্য দেশের অন্যান্য পৃথিবীর বড় বড় যে রাজনীতিবিদ গুলো আছেন, রাষ্ট্রপ্রধান গুলো আছেন, তারা রেডি হয়ে আছে আমাদেরকে খামচে খাওয়ার জন্য। আজকে আমেরিকার কথাই বলেন, আমেরিকা কি আমাদের কল্যাণ চায়? আমি ইন্ডিয়ার কথা শুধু বলছি না,
আমেরিকা আমাদের কল্যাণ চায়, চীন আমাদের কল্যাণ চায়, তারা তো আমার দেশকে শোষণ করার জন্য রেডি হয়ে আছে। সুতরাং আমাদের দেশের মধ্যে আজকে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার বলেন, অন্যান্য দলগুলো বলেন, সবগুলো দলের এককভাবে আসলে দেশের স্বার্থের জন্য এক হয়ে যাওয়া দরকার। আজকে ছোট ছোট স্বার্থের জন্য আমরা ভিন্ন হয়ে যাচ্ছি। আমরা বিএনপি দেখতেছি, বিএনপি তার ছোটখাটো স্বার্থের জন্য, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য অনেক জায়গায় ঐকমত্য কমিশন তারা মানতে পারতেছে না, যেখানে 100% মধ্যে 85% দল তারা মেনে নিতে চাচ্ছে, কিন্তু তারা মানতে পারতেছে না। কেন? ওই জায়গায় আগের রাজনৈতিক সমীকরণটা একটু ব্যাহত হচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে। সুতরাং এগুলোর থেকে বের হয়ে আসা উচিত এবং দেশটাকে নতুন একটি উন্নয়নের সড়কে উঠানোর জন্য সর্বাত্মকভাবে সবার কাজ করা দরকার। আমরা এককভাবে কাজ করে পারবো না। আজকে জামাত শুধু এককভাবে চেষ্টা করলে পারবে না, বিএনপি এককভাবে চেষ্টা করলে পারবে না। আপনি বলেন, আজকে জামাত বিএনপি এককভাবে চেষ্টা করে কি করতে পারছে? 5ই আগস্টের পর থেকে কিছু করতে পারছে? কিন্তু সমন্বিত ভাবে আজকে জামাত যে ভূমিকাগুলো পালন করছে সবগুলো জায়গায়, এই জায়গার মধ্যে যদি বিএনপিও সমান হারে সংস্কারের কাজগুলো করতো, মানুষের উপকারের কাজগুলো করতো, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কাজগুলো করতো, আমার তো মনে হয় আজকে 5ই আগস্টের পরে 1 বছরে যা হয়েছে এটা 3 গুণ হয়ে যেত। সুতরাং আমাদের পিছনে না থেকে সামনে আগানো দরকার। এরপরে হচ্ছে ক্ষমতা, স্বাধীনতার ইস্যু, এরপর হচ্ছে বাংলাদেশকে পরিচালনা। এটা জনগণের ম্যান্ডেট, এটা কারো একক বাবার সম্পত্তি না। উনি বলেছেন ক্ষমতা জনগণের, জনগণই ক্ষমতার উৎস, এটা বিএনপির একটা স্লোগান। যদিও আমরা বলি আল্লাহ সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, সিস্টেমে আসে এই জন্য বলা হয়, কারণ প্রতিনিধিত্ব মানুষই করে, প্রতিনিধিত্ব মানুষই করে। সেই হিসেবে আমরা মেনে নিচ্ছি, সমস্যা নেই, কারণ গণতান্ত্রিক সিস্টেমে মানুষের ভোটের প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন। সুতরাং তাদেরকে একটি প্রতিনিধিত্বের জায়গায় শক্তি বলতে পারেন, কিন্তু মূল উৎসটা কিন্তু আল্লাহ। সেই জায়গায় আপনি সমান হারে এককভাবে কোনো কিছু করতে পারবেন না, সবাইকে নিয়ে করতে হবে। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ যে তথ্যটা প্রশ্ন করেছেন তরিকুল সাহেব, যে ইসলামী দল বলে কি এনসিপি, ওই সময় প্রশ্ন করেছিলেন এনসিপি এবং গণ অধিকার পরিষদ জোট থেকে আলাদা হয়ে যাচ্ছে কিনা। আসলে এটা আলাদা হয়ে যাচ্ছে না, চলমান প্রক্রিয়া চলছে, কথাবার্তা সবকিছু কন্টিনিউ হচ্ছে। আদৌ কি হবে কি হবে না সেটা আমরা এখনই বলতে পারছি না। তবে ইসলামী দলের মধ্যে একটি ম্যান্ডেট তৈরি হয়েছে, তারা যেন সামনে এগিয়ে আসছে। তবে এটা বাংলাদেশের মানুষের 90% মুসলমানের একটা দাবি, যে আসলে আলেমরা যদি এক হয়ে যায়, ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, বাংলাদেশে একটি ইসলামী অনুশাসন পরিচালনা করা সম্ভব। এবং মানুষের মুখে মুখে একটা কথা অলরেডি তৈরি হয়েছে, আমরা তো সবকিছু দেখলাম, আমরা সবগুলো মানুষকে সংসদে পাঠালাম, কিন্তু একটু আমরা প্রোগ্রামটা শেষ করবো। সম্মত কামাল ভাই কিছু প্রশ্ন উত্তর দিবে। আমি শেষ করি। বিএনপি এবং জামাত ইসলাম থেকে বলতে চাই হচ্ছে গণতান্ত্রিক পৌঁছেছে, কয়েকটি দল রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, নতুন আরেকটি দল হয়েছে এনসিপি, আরো কিছু দল আছে। সুতরাং এই জায়গায় যাদের কাছাকাছি পর্যায়ের অবস্থান রয়েছে গণসাপোর্টের মাধ্যমে, তারা এরকম একটু কমপ্লেক্সিটি, এমন একটু বিরোধ, এরকম একটা অবস্থান, এটা গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবে এটা থাকবে। এটাকে বিভাজন বলছি না, বরং এটা হচ্ছে সামনের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য সহযোগী ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য। সমালোচনার ভূমিকায় থাকলে যে দলগুলো ভুল করে, সেই দলগুলো সঠিকভাবে চলে আসে, সামনের দিকে এগিয়ে আসে। আর সমালোচনাটা থাকতে হবে, সেই জন্যই গণতান্ত্রিক সিস্টেমে কিন্তু বিরোধী দলের একটা সিস্টেম আছে। আশা করি সেই বিষয়গুলো সামনে রেখে আমরা যদি সমানভাবে কাজ করতে পারি, বাংলাদেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি বলবো, আমি 1 মিনিট বলবো আমি। জি, হ্যাঁ, জুবাইর ভাই বললো যে আমি বলছি জনগণ সকল ক্ষমতার উৎস। এটা আমি বলি নাই ভাই, এটা আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে। এটা জামাত ইসলাম ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, ছিল, কেউ কিন্তু এটা তুলে দেওয়ার জন্য প্রশ্ন উত্থাপন করে না। আমি বলি, আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি কোনোদিন স্কুলে পড়ি না। আমি একটা দল করছি, দল না, আমি একটা সেবামূলক প্রতিষ্ঠান করছি, বাংলাদেশ কওমি আইনজীবী পরিষদ। সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যখন নিয়ে গেলাম, তখন বললো যে এখানে লেখা আছে সকল ক্ষমতার উৎস অর্থাৎ এই কথা কেটে নিয়ে আসেন, তাহলে আপনারটা নিবন্ধন করবো। আমি কিন্তু করি নাই, না করে এটা বেফাকে পাঠাই দিচ্ছি, বেফাকে পাঠাইছি। আমাকে বেফা দিলে যথেষ্ট।
হ্যাঁ আমাকে সরকারের দরকার নেই, এই কথাটা কিন্তু সঠিক না। এটা গণতন্ত্রের সংজ্ঞা, আমাদের দেশের সংবিধানের সংজ্ঞা, সেটা আমি বলি না। যে জামাত বলতে ভাই বলেছেন যে 1971 সালে পাকিস্তান মুসলিম হিসাবে অখণ্ড পাকিস্তান চেয়েছে। এটা আমি মনে করি যে ভাই এটা বিশ্বাস করে, কিন্তু জামাত ইসলাম বিশ্বাস করে। যদি বিশ্বাস করতে 1947 সালে অখণ্ড ভারতের জন্য পাকিস্তানের বিরুদ্ধে ছিল। অতএব ওই মুসলমান একসাথে থাকবে ছিল না, কিন্তু 47 কিন্তু ঠিকই তারা পাকিস্তানের পক্ষ নিত, ভারতের পক্ষ নিত না। আর গণতন্ত্র তো এখানে গণতন্ত্র সৌন্দর্য হইলে বিরোধী পক্ষ থাকবে, সরকারি দল থাকবে, আমার কথা আপনি শুনবেন, আপনার কথা আমরা শুনবো। এটা কিন্তু ইসলামেরও কথা, এটা কিন্তু ইসলামেরও কথা। আমি হেদায়েত পড়ি, নতুন মানুষ হেদায়েত পড়ছে মানুষ, হেদায়েত যখন পড়ি তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তখন আমার কাছে মনে হইতো যে এটাই বড়, এর চেয়ে জ্ঞান নাই। তখন হানাফি মাযহাবের কিছু পড়তাম, তখন কিন্তু মনে হইতো যে না এটা থেকে আরো অতএব আমাদের সমাজে সেই যুক্তি পাল্টা যুক্তি, এটা যেমন ইসলামের সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা সমাজের সৌন্দর্য, এটা একত্রে বসবাস করার জন্য এটাও সৌন্দর্য। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শ্রদ্ধা বড় ভাই জুবায়ের ভাই এবং শ্রদ্ধা বড় ভাই অ্যাডভোকেট কামাল ভাইকে। এত ব্যস্ততার মধ্যেও ভাই আপনারা সময় দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা আমার অনুষ্ঠানটুকু সরাসরি লাইভ দেখেছেন এবং যারা পরবর্তীতে আমার এই অনুষ্ঠান লাইভ দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সকল ভেদাভেদ সকল দূরত্ব শেষ করে সুন্দর আগামী বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের অনুষ্ঠান। ধন্যবাদ ভাই, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।